নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। বুধবার থেকে শুরু হলো কুম্ভ মেলা। এই কুম্ভ মেলা রানীর বাজার কুম্ভ কালী মেলা প্রাঙ্গণে ৮ দিন ব্যাপী চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। রাজ্য ও বহিরাজ্যের বহু সাধু সন্ত এই কুম্ভ মেলায় সামিল হয়েছেন। সাংসদ রাজীব ভট্টাচার্য জানান, সনাতন ধর্মের কুম্ভের একটা মাহাত্ম্য রয়েছে। ত্রিপুরা রাজ্যের মতো একটা ছোট্ট রাজ্যে কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে, তার জন্য রাজ্যবাসী সৌভাগ্যবান। বহিরাজ্য থেকে সাধু সন্তরা এই কুম্ভ মেলায় সামিল হয়েছে। কুম্ভ মেলার মাধ্যমে ত্রিপুরা রাজ্যের নাম সমগ্র দেশে প্রচারে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এদিকে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ভারতবর্ষ সনাতনীদের বাস। বর্তমান সরকার গঠিত হওয়ার পর থেকে সনাতন ধর্মকে নিয়ে যেভাবে রাষ্ট্র নেতৃত্ব এবং রাজ্য স্তরের নেতৃত্ব সারা বিশ্বব্যাপী প্রচার ও প্রসার ঘটিয়েছে, তার দ্বারা প্রমাণ হয়েছে সনাতন ধর্ম হিন্দু ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। ত্রিপুরা রাজ্যের দীর্ঘ ২৫ বছর এমন একটা সরকার ছিল যারা ধর্মের বিশ্বাস করত না। ২০১৮ সালে বর্তমান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর সনাতন ধর্ম নিয়ে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনার প্রতিফলন হয়েছে রানীর বাজারের কুম্ভ মেলায়। এবার দ্বিতীয়বার এই কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। সারা দেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যায় নাগা সন্ন্যাসীরা উপস্থিত হয়। এই নাগা সন্ন্যাসীরা ত্যাগের প্রতীক। তিনি আরো জানান, এই কুম্ভ মেলায় শায়েস্তান ঘাটের ব্যবস্থা করে দেওয়ার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে ধন্যবাদ জানানো হবে। দেখুন, আমাদের ভারতবর্ষ সনাতনীদের বাস এবং ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হওয়ার পর থেকে সনাতন ধর্মকে নিয়ে যেভাবে আমাদের রাষ্ট্রীয় নেতৃত্বরা এবং রাজ্য স্তরের নেতৃত্বরা সারা বিশ্বব্যাপী তার প্রচার প্রসার ঘটিয়েছেন, এটা আবার প্রমাণিত হয়েছে যে সনাতন ধর্ম হিন্দু ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। আমাদের রাজ্য ত্রিপুরা রাজ্যে দীর্ঘ ২৫ বছর এমন একটা সরকার ছিল যারা ধর্মে বিশ্বাস করত না, এবং সরকার প্রতিষ্ঠা হওয়ার পর ২০১৮ সালে ভারতীয় জনতা পার্টির সনাতন ধর্মকে নিয়ে যেভাবে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আমরা পরিলক্ষিত করেছি, তারই প্রতিফলন হয়েছে এই রানীর বাজারের কুম্ভ মেলা, যা দ্বিতীয়বার, এবারকার বছর দ্বিতীয়বার আমরা আয়োজন করছি। এখানে আছেন আমাদের গুরুজি রঞ্জিতানন্দ গিরি মহারাজ মহোদয় এবং ওনার সম্পূর্ণ টিম, এবং সারা দেশ থেকে আমরা ২০২২ সালেও দেখেছিলাম সারা দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে একটা উল্লেখযোগ্য সংখ্যায় নাগা সন্ন্যাসীরা এখানে উপস্থিত হয়েছিলেন, যে নাগা সন্ন্যাসীদেরকে আমরা জানি ত্যাগের প্রতীক হিসাবে। নাগা সন্ন্যাসীরা একটা উপস্থিত হয়ে ত্রিপুরা রাজ্যে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এবারও শত শত নাগা সন্ন্যাসী এই রানীর বাজার কুম্ভ মেলায় উপস্থিত হচ্ছেন। ইতিমধ্যে অনেকেই উপস্থিত হয়েছেন, আগামী কয়েকদিনে আরও অনেকেই উপস্থিত হবেন। তো আজকে দ্বিতীয়বার এই রানীর বাজার কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে, 7 দিনব্যাপী চলবে, এবং এখানে হিন্দু ধর্ম নিয়ে সনাতন ধর্ম নিয়ে আমাদের যা ইতিহাস, আমাদের নাগা সন্ন্যাসীদের যা ইতিহাস, আমাদের বিভিন্ন সনাতনী সভ্যতা নিয়ে সংস্কৃতি নিয়ে এখানে আলোচনা হবে। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিজনেরা আসবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের সাংসদ রাজ্যের সভাপতি রাজীব ভট্টাচার্য আজকে এসছেন, এবং ধাপে ধাপে আমাদের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিজনেরা মুখ্যমন্ত্রী সহ তারা এখানে উপস্থিত হবেন, এবং সারা রাজ্য থেকে ভক্তবৃন্দরা তাদের উপস্থিতিতে এই আমাদের রানীর বাজার কুম্ভ মেলা একটা ঐতিহাসিক স্থান করে নেবে এই রাজ্যে, সারা দেশে তার নাম ছড়াবে, সেটাই আমরা আশা রাখছি। আপনারা জানেন যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সেখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এবং লক্ষ লক্ষ মানুষ ভক্তবৃন্দ সেখানে উপস্থিত হয়, কিন্তু তার বাইরে ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যে, একটা প্রান্তিক রাজ্যে রানীর বাজারের মতো একটা এলাকায় কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে। আমরা বিশ্বাস করি যারা তার আয়োজন করেছেন মহারাজ রঞ্জিতানন্দ গিরি মহোদয়ের উদ্যোগে আগামী দিনে তার আরও ব্যাপক প্রচার প্রসার ব্যাপ্তি লাভ করবে, এবং শুধু ত্রিপুরা রাজ্যে নয়, ত্রিপুরা রাজ্যের বাইরেও তার প্রভাব বিস্তার করবে আগামী দিনগুলোতে। ইতিমধ্যে
প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রধানমন্ত্রী দপ্তর থেকে ডিএমও রানীরবাজারে আমাদের সনাতন ধর্মে যারা আমরা বিশ্বাস করি তাদের জন্য একটা কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। কুম্ভ এবং কুম্ভের স্নান, এবং আমাদের এই সনাতন ধর্মে কুম্ভের একটা মাহাত্ম্য রয়েছে, এবং আমরা সৌভাগ্যবান যে ত্রিপুরা রাজ্যের মতো ছোট্ট জায়গায়ও এই কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। বহিরাজ্য থেকে, বিভিন্ন প্রদেশ থেকে আমাদের সাধু সন্ন্যাসীরা, নাগা সন্ন্যাসীরাও আমাদের এই ত্রিপুরা রাজ্যে এসছে, এবং আমি আশা করি এই কুম্ভের ফলে আজকে ত্রিপুরার নাম আরও বাইরের জগতে আরও বেশি করে প্রসারিত হবে, এবং তৎসঙ্গে আমাদের পয়সা দিলে কিনা সম্ভব আগরতলা শহরে নতুন করে অটোর পারমিট না দেওয়া হলেও বিনা বিবৃতিতে রোড ম্যাপের পারমিট প্রদান করে দুর্নীতির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পরিবহন দপ্তরের, এমনটাই অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হল অটো চালকরা। সুশাসন জমানায় খবরের শীর্ষস্থান দখল করল পরিবহন দপ্তরের দুর্নীতির অভিযোগ। মাথাচাড়া দিয়ে উঠেছে দুর্নীতি, তাই পরিবহন দপ্তর পারমিট না দিলেও অটোর রোডম্যাপ পরিবর্তন করে দুর্নীতির সাথে কাঁধে কাঁধ মিলিয়েছে, এমনটাই অভিযোগ উঠল শহরের অটো চালকদের মধ্যে। বুধবার সকালে রাজধানীর বিটি কলেজ মাঠে অটো চালকরা জমায়েত হয়ে অভিযোগ করেন, গত কয়েক মাস ধরে তারা লক্ষ্য করছে জিবি থেকে বণিক্যচৌমুহনী রোডে দিন দিন অটোর ভিড় বাড়ছে, কিন্তু মনের সন্দেহের দানা বাঁধলেও অটো গাড়ির পারমিট না দেওয়ার পরেও কিভাবে এলাকায় অটোর সংখ্যা বাড়ছে। পরে খোঁজ নিয়ে জানতে পারে এগুলো খয়েরপুর, রাজচন্তাই, রানীর বাজার, মোহনপুর, জিরানিয়া, আনন্দনগর সহ বিভিন্ন পঞ্চায়েত এলাকার অটো। এই অটোগুলির কারণে জিবি থেকে বণিক্যচৌমুহনী রোডে চলাচলকারী অটো চালকরা অসন্তুষ্ট, কারণ তাদের পেটে লাথি পড়ছে। মঙ্গলবার এই বিষয়টি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে তারা পরিবহন দপ্তরে গেলে তাদের জানিয়ে দেওয়া হয়, গত 1 বছরে খয়েরপুর থেকে রাজচন্তাই, চন্দ্রপুর থেকে আনন্দনগর এবং বিভিন্ন পঞ্চায়েত এলাকার অটোর রোড ম্যাপ করে দেওয়া হয়েছে জিবি থেকে বণিক্যচৌমুহনী পর্যন্ত। কোন ধরনের আগাম নোটিশ জারি না করে মোটা অর্থের বিনিময়ে বাঁকা পথে রোডম্যাপ পরিবর্তন করার পারমিট দিয়ে চলেছে বলে পরিবহন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ তুললেন অটো চালকরা। তাদের অভিযোগ, এভাবে রোডম্যাপ পরিবর্তন করে পারমিট দেওয়ায় তাদের দৈনন্দিন 4 থেকে 5 শতাধিক টাকা পর্যন্ত রোজগার হচ্ছে না। এভাবে চলতে থাকলে তাদের গাড়ি বিক্রি করে ঘরে বসে থাকতে হবে। তাদের কাছে এছাড়া আর কোনো বিকল্প পথ নেই, তাই এর প্রতিবাদে সরব হয়েছে তারা। অটো চালকরা সিদ্ধান্ত নিয়েছে বৃহস্পতিবার তারা আবার পরিবহন দপ্তরে যাবে। সমস্যার সমাধান না হলে মন্ত্রীর কাছে পর্যন্ত যেতে বাধ্য হবে, কিন্তু এভাবে রোডম্যাপ পরিবর্তন করে পেটে লাথি মারার সুযোগ তারা আর দেবে না। যে আগরতলা শহরের মধ্যে মিউনিসিপ্যালিটির মধ্যে পারমিট বন্ধ আছে, যে আগরতলা শহরের মধ্যে পারমিট বন্ধ আছে। কিসের পারমিট? অটো পারমিট বন্ধ আছে মিউনিসিপ্যালিটির মধ্যে আর কি। তো এই যাই হোক, আমরা একটা বিষয় দেখছি যে আমরা রুটের মধ্যে কিছু রাধানগর, নরসিংগড়ের গাড়ি বা সেনপাড়া থেকে ওল্ড আগরতলার গাড়ি পারমিট চেঞ্জ হয়েছে আমরা রুটের মধ্যে সেনপাড়া জিবি থেকে বণিক্যচৌমুহনী রুটের মধ্যে আইতেছে পঞ্চায়েতের গাড়ি বা এটি পঞ্চায়েতের গাড়ি। যাই হোক, আমরা এই কারণে কালকা বিগেলসে গেছিলাম, বিগেলসে জানার লাগে আমরা 7-8 জন গেছিলাম, গিয়ে আমরা তারা রিপোর্ট অনুযায়ী কাগজ দেখছি। তারা রিপোর্টের মধ্যে দেখছি যে প্রায় 22-23 বা 24টার মতো গাড়ি হইব। হ্যাঁ, ওই গাড়িটি অন্যদিকের পারমিট পঞ্চায়েতের গাড়ি। চন্দ্রপুর আনন্দনগর আছে, গোরখাপুর থেকে রাজচন্তাই, খয়েরপুর, রাজচন্তাই, সব অন্য রোডের গাড়ি জিবি থেকে বণিক্যচৌমুহনী পারমিট দিতেছে। তা আমরা এই বিষয় নিয়ে কালকা গিয়া এই পারমিটটি দেখলাম। তো এই কারণে আমরা আজকে এখানে সবাই জড়িত হয়েছি। রাস্তার জড়িত হয়েছি নাকি লিগা রাস্তার মধ্যে জাম সৃষ্টি হইব, এই কারণে লিগা জড়িত হয়েছি। আগামী দিন আমরা আগামীকালকেও কর্মসূচি রাখছি। আগামীকালকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আবার বিগেলসে যাবো। আপনারা একটু কষ্ট করতে হইব, বিগেলসে যাইতে হইব। আমরা প্রয়োজনে আমরা পরিবহন মন্ত্রী আছে, মাননীয় সুশান্ত স্যার আছে, আমরা সুশান্ত স্যারের কাছেও যাবো এই বিষয়টা নিয়ে। কী কারণে তারা প্রেস ছাড়া, যেহেতু আগরতলা শহরের মধ্যে পারমিট বন্ধ আছে, কী কারণে তারা আবার চালু করবে? চালু করলে অত সবাই জানানোর দরকার আছে, আগরতলা শহরের লোকজনকে জানানোর দরকার আছে।
বা সবাই জানানোর দরকার আছে, এই বিষয়টা নিয়ে আজকে এখানে রোড পরিবর্তনের যে পারমিটগুলি এগুলি কি করা যায় সরকারিভাবে? না না না, এগুলি তো বন্ধ আছে, আমরা জানি এগুলি বন্ধ আছে। মানে পরিবর্তন করতেছে, কিভাবে করতেছে? হয়তো পারে কিছু এটা ক্লিয়ারও কম যায়, হয়তো পারে কিছু টাকার বিনিময়ে হয়তো এমন হইতে পারে, করতে পারে, হয়তো কে বা কার হাত আছে এটি তো কইতে পারি না। এটি তো কতদিন ধরে পারমিট বদ্ধ? আমরা জানা মতো একদমই অবধি প্রায় 15 থেকে 20 বছর ধরে। এখন কি চান আপনারা? আপনারা কি চান? আমরা চাই, আমরা রুটের মধ্যে ওখানে প্রায় 70 থেকে 80টা গাড়ি আছে, অটো গাড়ি। আমরা ডেলি 400-500 টাকা ইনকাম করতে খুব কষ্ট হয়ে যায়। তার মধ্যে আছে অটো, টমটম, এই রুটের মধ্যে এই যে পিয়াগো ব্যাটারি চালিত অটো, ই রিক্সা, এটি একদম অ্যাভেলেবেল চলতেছে। পাশাপাশি আপনার অন্য দিকের পারমিটও রাধানগর, রাজচন্তাই, অবিচরণ, রানীবাজার ওইসব দিকের পারমিটও, শালবাগান, ওই দিকের পারমিটও আমরা রোডে প্রায় 100 গাড়ির মতো চলতেছে। কোন রোডে? এই তো জিবি থেকে বলি কিছু বলি রোডে। আমরা এই আগামী দিন চলতে কষ্ট হইব, ইনকাম করতে কষ্ট হইব। 200-300 টাকা ইনকাম করতাম পারবো যদি ওইসব গাড়িটি দেয়। আরো যদি 40-50টা গাড়ি দেয়, আমরা দেখেন 200-300 টাকা রোজগার করতাম পারবো। ওখানে 400-500 টাকা রোজগার হতো, আমরা খুব কষ্ট হয়ে যায়। ওই গাড়ি দিলে আমরা চলতেই কষ্ট হইব। শুধু এই কারণে আমরা সবাই এক লগে জড়িত। মানে পারমিট বন্ধ করার দাবি জানাইতেছে। আপনার রুটে যাতে কোনো পারমিট না দেওয়া হয়। একটা বিষয় স্যার, রুট চেঞ্জে এখন অব্দি কোনো সার্কুলার বাইরেছে না, তো তারা কি করে করতেছে পারমিটটি? কিভাবে অবৈধভাবে করতেছে? করেন রুট যে চেঞ্জ, আমার রুট পারমিট আছে, গুরগাবস্তি নাগরজলা পারমিট আছে, তো আমি কি করে পারমিটটা আমি জিবি টু বনকে সুমনি করি? রুট তো কোনো চেঞ্জে কোনো সার্কুলার বাইরেছে না, তাহলে তারা কিভাবে করতেছে এই জিনিসটা আমরা জানতে চাই। এই বিষয়ে কি মন্ত্রী মহোদয়ের কাছে কোনো আপনার ইয়া থাকবে? না, এইমাত্র প্রথম স্টেপ, আগামী দিন আমরা যাবো, আমরা কমিশনের কাছে যাবো। কমিশন না পাইলে আমরা ট্রান্সপোর্ট মিনিস্টারের কাছে আমরা যাবো। পাশাপাশি যে সেনপাড়ার থেকে উল্টা করতলা আজকে 4 মাস আগে পারমিটটি মাত্র দেওয়া হয়েছে, নতুন পারমিট দেওয়া হয়েছে। এই পারমিটই দেখলাম আমরা কালকে গিয়ে দেখলাম চেঞ্জ। কিভাবে হয়? এদিন ক্ষুব্ধ অটো চালকরা দীর্ঘক্ষণ পরিবহন দপ্তরের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। শান্তন টিভি। প্রতি বছরের মতো এবছরও রাজধানীর ধলেশ্বরস্থিত প্রান্তিক ক্লাবের উদ্যোগে প্রান্তিক উৎসবের আয়োজন করা হয়। বুধবার প্রান্তিক ক্লাব প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলন করে প্রান্তিক উৎসবের সূচনা করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, প্রান্তিক উৎসব কমিটির চেয়ারম্যান ডক্টর প্রদীপ ভৌমিক সহ অন্যান্যরা। 1 দশক ধরে 25শে ডিসেম্বর প্রান্তিক উৎসব শুরু হয়। এই প্রান্তিক উৎসবের পরিধি দিন দিন বাড়ছে। এবছর প্রান্তিক উৎসবের থিম হল আমার ত্রিপুরা, ড্রাগস মুক্ত ত্রিপুরা, আমার ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা। প্রান্তিক উৎসবের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, একটা সময় ক্লাবে ক্লাবে অস্ত্রের ঝলকানি দেখা যেত, তখন অস্ত্রের ঝলকানির প্রতিযোগিতা হতো ক্লাবগুলির মধ্যে। বর্তমানে তার পরিবর্তন হয়েছে। বর্তমানে সামাজিক কাজ করার ক্ষেত্রে ক্লাবগুলোর মধ্যে প্রতিযোগিতা হয়। করোনার প্রকোপ চলাকালীন সময়ে প্রান্তিক ক্লাব মানুষের পাশে দাঁড়িয়েছে। 5 দিনব্যাপী প্রান্তিক উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমার ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরা এই স্লোগানকে সামনে রেখে কর্মসূচিগুলিকে বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে প্রান্তিক ক্লাব। আর তার জন্য প্রান্তিক ক্লাবের সকলকে ধন্যবাদ জানান রাজীব ভট্টাচার্য। তিনি আরও বলেন, নেশার হাত থেকে যুব সমাজকে রক্ষা করা বড় চ্যালেঞ্জ। সরকারের একার পক্ষে নেশামুক্ত ত্রিপুরা গড়া সম্ভব নয়। নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন এলাকার কোঁচে কাঁচা ছাত্রছাত্রী ও অভিভাবক সহ অন্যান্যরা। প্রান্তিক ক্লাবের উদ্যোগে বিভিন্নভাবে ওনারা সমাজের দুস্থ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ওনারা একত্রিত হয়ে তারা সেদিন এই করোনার যুদ্ধ যখন লক আউট চলছিল, বিভিন্নভাবে কাজ, শ্রমিকদের কাজ বন্ধ ছিল, তারা দুস্থদের পাশে দাঁড়িয়ে তারা এটা প্রমাণ করেছে যে আমরা এই সমাজ যে পরিবর্তনের কথা আমরা বলছিলাম, এই সমাজ পরিবর্তনের প্রকৃত উদাহরণ এই প্রান্তিক ক্লাব। শুধু তাই নয়, আজকে এই মেলাকে এই কদিন ধরে যে মেলা চলবে, এই মেলাকে সাংঘিক করে আজকে প্রভাত ফেরির মাধ্যমে সকলকে অংশগ্রহণ, পার্টিসিপেট করা এবং আমাদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, যোগাসন প্রতিযোগিতা, গানের কম্পিটিশন, বিভিন্ন কম্পিটিশন
একটা সবসময় কর্মব্যস্ততার মাধ্যমে এই কদিন ধরে যে অনুষ্ঠান সূচি তারা হাতে নিয়েছে, আমি তাদেরকে শুধু সাধুবাদ জানাই। আর তার পাশাপাশি আমি 2 দিন আগে যখন প্রেস কনফারেন্স, ডক্টর প্রদীপ ভৌমিক যিনি চেয়ারম্যান, ওনার প্রেস কনফারেন্সও দেখছিলাম। এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি যে আমরা এই জিনিসটাই দেখার জন্য আমরা আজকে অপেক্ষা করছিলাম, যে আজকে ওনারা স্লোগান রেখেছেন যে আমার ত্রিপুরা নেশামুক্ত ত্রিপুরা। এই যে স্লোগানটাকে সামনে রেখে তারা এই কর্মসূচিতে বাস্তবায়নের লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছে, তার জন্য আমি প্রান্তিক ক্লাবের সমস্ত সদস্য, চেয়ারম্যান, সেক্রেটারি, সভাপতি প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। কারণ আজকে আমাদের কাছে আমাদের সামনে বড় একটা চ্যালেঞ্জ, যেটা আমাদের রতন চক্রবর্তী মহোদয় বলার চেষ্টা করেছেন, যে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ আমাদের যুব সমাজকে যেভাবে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, এটাকে আমাদের রোধ করতে হবে। আজকে খেলাধুলা, যোগাসন সমস্ত কিছু, কিন্তু এইটা আমাদের যুব সমাজকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। 25শে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। সমগ্র দেশের সাথে রাজ্যেও পালন করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 100তম জন্মদিন। এদিন মূল অনুষ্ঠানটি হয় প্রদেশ বিজেপির কার্যালয়ে। দিনটিকে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা। উপস্থিত সকলে প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, ভারতীয় জনতা পার্টির রচয়িতা ছিলেন অটল বিহারী বাজপেয়ী। ওনার জন্মদিনটিকে বিজেপি দলের পক্ষ থেকে সুশাসন দিবস হিসেবে পালন করা হয়। আগামী 1 বছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সুশাসন দিবস পালন করা হবে। অটল বিহারী বাজপেয়ীর কর্মজীবনের বিষয়ে মানুষের সামনে তুলে ধরা হবে বলে জানান তিনি। অপরদিকে বিজেপি খোয়াই মণ্ডলের উদ্যোগে খোয়াই বিধানসভার 52টি বুথ কেন্দ্রে পালিত হয় জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। মূল অনুষ্ঠানটি হয় মণ্ডল কার্যালয়ে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জন্মদিবস উপলক্ষে আয়োজিত মণ্ডল কার্যালয়ে অনুষ্ঠানে এদিন মণ্ডলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। যুব মোর্চার উদ্যোগে সামাজিক কর্মসূচির মাধ্যমে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালন করল খোয়াই যুব মোর্চা। আমাদের ভারতীয় জনতা পার্টির রচয়িতা প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির শুভ জন্মদিন আমরা উদযাপন করছি। আমাদের ভারতীয় জনতা পার্টির এই দিবসটিকে সুশাসন দিবস হিসাবে আমরা পালন করার নির্ণয় নিয়েছে আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব, এবং আজকে থেকে প্রায় আগামী 1 বছরে আমরা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই সুশাসন দিবস, বাজপেয়ীজির এই কর্মময় জীবনগুলি আমরা মানুষের সামনে তুলে ধরার জন্য আমরা আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে। তারই অঙ্গ হিসাবে আজকে সমস্ত বুথে বুথে আমাদের এই বাজপেয়ীজির স্মৃতিচারণ থেকে শুরু করে ওনার প্রতিকৃতির প্রতি মাল্যদান, পুষ্পার্ঘ নিবেদন সেটা হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় অনেক জায়গায় রক্তদান শিবির, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ এবং ফল মিষ্টি বিতরণ, হসপিটালগুলিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা আগামী 1 বছরে বাজপেয়ীজির গৃহীত প্রকল্পগুলি এবং এই রাষ্ট্রের জন্য বাজপেয়ীজির যে কাজ, সেই কাজগুলি আমরা জনসমক্ষে নিয়ে যাওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি। সবার প্রথমে নমস্কার। আপনারা জানেন আজকে আমাদের ভারতরত্ন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির 100তম আজকে প্রয়াণ দিবস। এই জন্মদিবস, এই জন্মদিবসকে কেন্দ্র করে ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের ত্রিপুরা বিজেপি প্রদেশ কমিটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি প্রদান করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে আজকে আমরা আমাদের খোয়াই মণ্ডলের 52টি বুথে এবং খোয়াই মণ্ডলে ওনার জন্মজয়ন্তী পালন করেছি, এবং ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে সারা রাজ্যের প্রত্যেকটা জেলা হসপিটালে, মহকুমা হসপিটালে এখানে একটা আমরা কর্মসূচি পালন করছি, ফল মিষ্টি বিতরণ। আজকে খোয়াই জেলা হাসপাতালে আমরা ওনার প্রধানমন্ত্রীর এই জন্মদিবসকে কেন্দ্র করে 85 জন এখানে
রোগী রয়েছেন তাদের মধ্যে ফল মিষ্টি আমরা বিতরণ করি। রাজধানীর শকুন্তলা রোডে উদ্বোধন হয়েছে মন্টে কার্লো এর নয় শোরুম। পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য রয়েছে বিভিন্ন আকর্ষণীয় পোশাক। বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর শকুন্তলা রোডে উদ্বোধন হয়েছে মন্টে কার্লোর নয় শোরুম। এদিন শোরুমের উদ্বোধনের পর শোরুমের কর্ণধার জানান, পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য পোশাকের শোরুম খোলা হয়েছে শকুন্তলা রোডে। এ মন্টে কার্লো এক্সক্লুসিভ শোরুমে এসে পুরুষ, মহিলা সকলে মন পছন্দের পোশাক ক্রয় করতে পারবে। ক্রেতাদের জন্য রাখা হয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। বুধবার বিভিন্ন পোশাকে 10 থেকে 25% ছাড় রয়েছে এবং এ ছাড়ের ব্যবস্থা ধারাবাহিক অব্যাহত থাকবে। সকলে এই শোরুম থেকে মন পছন্দের আকর্ষণীয় পোশাক ক্রয় করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। ডিসেম্বর 2024 আজকে আমাদের এই নতুন মন্টে কার্লো নতুনভাবে নতুন রূপে সেজে শকুন্তলা রোড, আগরতলা শকুন্তলা রোড, গিরিধারী মিশন ওয়ান্ডার অপোজিটে আমাদের শোরুম নতুন রূপে সেজে উঠেছে। নতুন স্টার্ট করেছি আজকের দিন থেকে। আজ বিশাল পরিসরে মন্টে কার্লো উইন্টার, তারপর সামারও মালও আমাদের এখানে সব অ্যাভেলেবল পাওয়া যায়। আজকে বিশাল কালেকশন নিয়ে লেডিস, কিডস, জেন্টস সব ধরনের পোশাক। এখন শীতের প্রাধান্যটা বেশি। উইন্টার সিজনের জন্য মন্টে কার্লো পৃথিবী বিখ্যাত, জগৎ বিখ্যাত একটা ব্র্যান্ড, সবাই জানা। অনেক ভ্যারাইটি কালেকশান, ভালো ভালো ডিজাইন, মানুষের পছন্দের ডিজাইন সবার জন্য চিন্তা করে আমাদের মন্টে কার্লো যে প্রোডাকশন করে তার ডিসপ্লে, সব ধরনের ডিসপ্লে এখানে আছে। কাস্টমাররা এসে যাতে নিজে থেকে চয়েস করে ট্রায়াল রুমে ট্রায়াল দিয়ে নিয়ে যেতে পারে, সব ব্যবস্থা আছে। তো সব কোম্পানির প্রোডাকশানগুলো, ভ্যারাইটিগুলো নিজের চোখে দেখে দেখে আপনার চয়েস করে নিতে পারবে। আজকের জন্য কি বিশেষ ছাড় আছে? আজকে কোম্পানি থেকে একটা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন স্ল্যাবে এটা স্পেশালভাবে আজকে থেকে চলবে কিছুদিন। তারপর স্ল্যাবে ডিসকাউন্টগুলো বাড়তে থাকবে। হিসাবে ডিসকাউন্ট অটোমেটিক রিভাইজড হবে। কত পার্সেন্ট সপ্তাহে ডিসকাউন্ট কত পার্সেন্ট? এখন আপনার 10% থেকে শুরু করে 15%, 20%, 25% অবধি আপনার এখানে ডিসকাউন্ট এখন স্টার্ট হয়েছে। শ্যামল টিভি। বিশালগড় নারাউড়া এলাকা থেকে উদ্ধার ফিশিং ক্যাট। বন দপ্তরের কর্মীরা ফিশিং ক্যাটটিকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় এক ব্যক্তি জানান, বিগত কয়েকদিন ধরে 3টি বাচ্চা সহ একটি বড় ফিশিং ক্যাটকে এলাকায় দেখতে পাওয়া যায়। এলাকার একটি বাঁশের ঝাড়ে ফিশিং ক্যাটগুলো থাকত। বুধবার সকালে বাঁশের ঝাড়টিতে বিক্রয় করে দেওয়া হয়। তারপর বাঁশের ঝাড়টিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। বাঁশের ঝাড়ের আগুন লাগিয়ে দেওয়ার পর ফিশিং ক্যাটগুলো বাঁশের ঝাড় থেকে বেরিয়ে আসে। বন দপ্তরের কর্মীরা ইতিপূর্বে 2বার এলাকায় আসে, কিন্তু তারা ফিশিং ক্যাটগুলোকে আটক করতে পারেনি। এদিন পুনরায় বন দপ্তরের কর্মীরা খবর দেওয়া হয়েছে। বন দপ্তরের কর্মীরা খবর পাওয়ার পর এলাকায় ছুটে যায় এবং একটি ফিশিং ক্যাটকে আটক করতে সক্ষম হয়। তবে বাকি 3টি ফিশিং ক্যাটকে আটক করতে পারেনি বন দপ্তরের কর্মীরা। আমরা আপাত দৃষ্টিতে মনে হইতেছে এটা একটা বিড়াল প্রজাতির প্রাণী, যেটা আমরা ফিশিং ক্যাট কইয়ে থাকি। এটা কয়েকদিন আগে এটার সাথে আরও 4টা বাচ্চা আছে। আর এটা আমার মনে হইতেছে এটা মাডা। এটা একটা বাজারে আসলো, আমরা আরও পিছনে একটা বাজার আছে, 2 সাইডে জল, মাঝখানে একটা বাজার আসলো। ওই বাজারটা আজকে সকালবেলা বিক্রি হয়ে গেছে। তো বাজারটার মধ্যে আগুন লাগানো হয়েছে। 3 দিন ধরে এটা এদিকে দেখা যাইতেছিল বাচ্চাটি রেলে এসেরা বন্দর থেকে 2বার লুক আয়া গেছে, কিন্তু তারা যথেষ্ট পরিমাণে আইডেন্টিফাই না করার কারণে তারা ধরে নিতে পারছে না। তো তারা এখন খবর দেওয়া হয়েছে, ঘণ্টাখানেক আগে এটা দেখা গেছে বাচ্চাটাতে আগুন লাগানো, সম্ভবত তারা এন থেকে বাইরে গেছে। আর এটার মধ্যে একটারে আমরা এই বাজারটার মধ্যে, এই গাছটার মধ্যে দেখা যাইতেছে। আর আরো 4টা আশা করি আছে, আরও বাকি 4টা আছে আশা করি, কিন্তু তারা যদি খুঁজে তাহলে এটারে পাইব। এমনি কোনো ক্ষতি করছে না, কিন্তু আমরা চাই যাতে তারা এন থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়, নাইলে ভবিষ্যতে তারা মারা পড়তে পারে। এমন বাচ্চারের তারা যদি আগুন লাগাই দেয়, এমন সাইডে বাইডে যদি আরও কিছু আগুন লাগায়, তাহলে তো তারা মারা পড়বো। তো আমরা চাই বন কর্মীরা যাতে তাড়াতাড়ি হিসেবে এটাতে উদ্ধার করে নিয়ে যায়। বুধবার দুপুরে আগরতলা প্রেস ক্লাবের প্রাঙ্গণে তুলসী পূজন দিবসের আয়োজন করা হয়। শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পথচারীদের হাতে তুলে দেওয়া হয় তুলসী গাছের চারা। উপস্থিত ছিলেন জগন্নাথ জিউ মন্দিরের মহারাজ। তিনি তুলসী গাছের চারার গুরুত্ব তুলে ধরেন।
সুগন্ধ সামাজিক সংস্থা থেকে প্রতি বছরই তুলসী দিবস পালন করে আসছে। এই বছরও আমরা বিপ্লব কান্তি ভূমিকের উদ্যোগে আমরা এই তুলসী দিবস আজকে পালন করছি। আমরা চৈতন্য মঠের প্রভু মহারাজজির হাত ধরে আজকে তুলসী আমরা সাধারণ মানুষকে আমরা বিতরণ করি। তুলসী দেবীকে সাক্ষাৎ ভগবানের অত্যন্ত প্রিয়া, রাধারানীর সখী বৃন্দা, জলন্ধরের পত্নী বৃন্দা। সে তার শরীরে ভস্মীভূতে তুলসী বৃক্ষের উৎপত্তি হয়েছে। বৃন্দা দেবী ছিলেন বৃন্দাবন অধীশ্বরী বৃন্দা দেবী, সেই রাধারানীর প্রিয় সখী। তিনি কৃষ্ণের চরণ প্রণত হয়ে যখন প্রাণ ত্যাগ করলেন, তার থেকে উদ্ভব তুলসী দেবীর উদ্ভব। তুলসী কৃষ্ণ প্রিয়সী, ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তুলসী পূজার দ্বারা ভগবান পূজা হয়। তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমন তুলসী কৃষ্ণ প্রেয়সী নমন তাকে নম। মহা সমারোহে বড়দিন পালন। মঙ্গলবার সন্ধ্যা থেকে মরিয়মনগরমুখী হয়েছে দর্শকরা। জাতপাত ভুলে উৎসবের আনন্দে গা ভাসিয়েছে সবাই। বড়দিন বা ক্রিসমাস খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের সর্ববৃহৎ উৎসব। 25 ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। বিশ্বের বিভিন্ন খ্রিস্টান ধর্মাবলম্বী দেশগুলির উৎসব বিশেষভাবে পালন করে। এ দিনটি যিশুর প্রকৃত জন্মদিন কিনা তা জানা যায়নি। আদিযুগীয় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের বিশ্বাস অনুসারে এই দিন থেকে 9 মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করে যিশু। সম্ভবত এই হিসাব অনুসারে 25 ডিসেম্বর যিশুর জন্মদিবস হিসেবে ধরা হয়। তবে ধর্ম যার যার, উৎসব সবার। সেই আনন্দটা ভারতবর্ষের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বিশেষ গুরুত্ব পায়। দেশের ছোট্ট রাজ্য ত্রিপুরায় বড়দিন সব অংশের মানুষ মিলে পালন করে। আগরতলা শহরতলি, মরিয়মনগর সহ একাধিক চার্চের মধ্যে মঙ্গলবার সন্ধ্যা থেকে ছিল উপচে পড়া ভিড়। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের পাশাপাশি অখ্রিস্টান সম্প্রদায়ও মহা সমারোহে বড়দিন উৎসব পালন করে এদিন। মঙ্গলবার রাতের বেলা মরিয়মনগর চার্চের মধ্যে সব অংশের মানুষকে লক্ষ্য করা যায় বড়দিন উৎসবে অংশ নিতে। জাতপাত ভুলে আনন্দে গা ভাসিয়েছে সবাই। এদিন আয়োজিত উৎসবে প্রথমে কেক কাটা হয়, তারপর বাজি পোড়ানো হয়, তারপর খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ ভগবান যিশুর কাছে প্রার্থনা করেন, সকলের মঙ্গল কামনা করেন। এমনকি এই উৎসবের আয়োজনের প্রাক খ্রিস্টীয় ও ধর্মনিরপেক্ষ বিষয় ভাবনার সমাবেশও দেখা যায়। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মরিয়মনগর চার্চের ফাদার। সবাইকে মেরি ক্রিসমাস। আমরা খুব খুশি আজকে এখানে আসতে। আমাদের মরিয়মনগর চার্চে সবচেয়ে পুরানো চার্চ ত্রিপুরাতে, এখানে এই মরিয়মনগর আগরতলা শহরে, আর এই বড়দিন পালন করতে। ক্রিসমাস মানে বলে আমরা সবাই বড়দিন, আসলে ক্রিসমাস মানে যীশু খ্রিস্টের জন্মদিন। আর এই খুশি আনন্দ উপলক্ষে আমরা সবাই মধ্যরাত্রে এখানে প্রার্থনা করতে আসি এবং সঙ্গে সঙ্গে ফুর্তি আনন্দ এখন যে শোনা যায়, বাজি ফুটাই আর মিউজিক সব কিছু। আর 2 দিন এখানে মেলা অলসো হবে, অনেক মানুষ লোক আসবে, কিন্তু এটা সব ফুর্তি করার জন্য। আজকে আমরা প্রার্থনা করলাম সবাই জন্য, বিশেষ করে আমাদের রাজ্যের জন্য এবং যারা এখানে আমাদের নেতাদের জন্য, আর সকল মানুষের জন্য। মূল্যবান আমাদের হলো ঈশ্বরের শান্তি, ভালোবাসা, ভ্রাতৃপ্রেম সবাইয়ের মধ্যে থাকবে। সবাই আমাদের ত্রিপুরাবাসীদের সঙ্গে সবাইকে মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, আর একবার মেরি ক্রিসমাস। এখানে কেক কাটা হবে, সো এখানে আসছে। My name is Bishop. My name is Bishop Lumen Montero, and the Bishop of the Diocese of Agartala, all of Tripura. আমি এই রাজ্যের বিশপ লুমেন মন্টেরো। পাশাপাশি উপহার প্রদান, সঙ্গীত, বড়দিনের কার্ড বিনিময়, গির্জায় ধর্মোপাসনা, ভোজ এবং বড়দিনের বৃক্ষ, আলোকসজ্জা, মালা, মিসলোটো, যিশুর জন্মদৃশ্য এবং
হোলি সম্মিলিত এক বিশেষ ধরনের সাজসজ্জার প্রদর্শনী আধুনিক কালে বড়দিন উৎসব উদযাপনের অঙ্গ। এগুলো একে অপরকে নিয়ে বড়দিনের শুভেচ্ছা জানায়। শান্তন টিভি। বুধবার সকালে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের পক্ষ থেকে পঞ্চ পরিবর্তন যাত্রার আয়োজন করা হয়েছে। পঞ্চ পরিবর্তন যাত্রা অর্থাৎ দৌড় প্রতিযোগিতা শুরু হয় রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে। উৎসাহিত যুবকরা এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে বিস্তারিত তুলে ধরেন। তারা বলেন, যুব সমাজ যাতে বিকৃত মানসিকতা এবং নেশা থেকে দূরে সরে আসে তার জন্য এই ধরনের কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। ত্রিপুরা পশ্চিম জেলার দ্বারা আয়োজিত আজকে এই পঞ্চ পরিবর্তন এবং জাগরণ যাত্রা, তার সঙ্গে শরীর চর্চার সম্পর্কিত খেলা, স্বদেশী খেলা, তার শুরুয়াত, সেই উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী সভায় আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আদরণীয় শশীজি এবং বিশ্ব হিন্দু পরিষদের অন্যান্য কার্যকর্তাবৃন্দ, খেলার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন অফিসার্স, পূজনীয় মাতৃশক্তি এবং বজরং দলের আমার পরম আদরের সদস্যবৃন্দ, পঞ্চ পরিবর্তন আজকাল আপনারা খুব শুনতে পাচ্ছেন বিভিন্ন জায়গায়। এক সময় ভারতবর্ষ সারা পৃথিবীতে এক মহাশক্তিধর দেশ ছিল তার নীতি এবং আদর্শের জন্য। তার সমাজ ব্যবস্থা 25শে ডিসেম্বর মহতী তুলসী পূজন এর শুভ মুহূর্তে বজরং দলের কেন্দ্রীয় যোজনা অনুসারে পঞ্চ পরিবর্তন জাগরণ যাত্রা, তাকে কেন্দ্র করে আমাদের ত্রিপুরা প্রান্ত রাজ্যব্যাপী দুটো কার্যক্রম আমরা হাতে নিয়ে। এখনকার মতো সংবাদ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।